আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস সঙ্গীন প্রণয়া শক্তি। লেখনীতে সুরাইয়া রাফা। পর্ব ১। ভালোবাসা একটি ৪ অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি, আরও কত কী। আবার কারো কারো কাছে এটি একটি সঙ্গীন প্রণয় শক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসার সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদ্যপান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধু মহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কী করে তৈরি হলো এমন যুগল, এত রাজজোটক, কোনো দিন ভাঙবে না, আরও কত কী। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালে। খালি মুখে ভালোবাসি উচ্চারণ করাটাই যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, অ্যাট এনি কস্ট। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা। এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইঁচড়ে পাকা ডার্ক রোম্যান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইডেড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসা টইটুম্বর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণের ছোট্ট টেবিলটায় সেই শ্যামপুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোটে মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজরে না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণ নয়। ছিমছাম গড়নের শ্যামপুরুষ সে। বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোলপড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নার টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় এসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখর ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন, সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনিই। এক নামে সবাই চেনে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনও বই পড়ছে, কানে হেডফোন গুঁজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? অরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনোরূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজখায় আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাড়িয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার। কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না অরু। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করো নিখিল ভাই, উফ!
আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল অরু। ঘুমের ঘর এখনও কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো অরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়ল ও। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়ল ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেল পাঠানো। গত 1 বছর ধরে এটাও রুটিনে রূপান্তরিত হয়েছে। আপাত যেন কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করল অরু। মেল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল অরু। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ কাঠ গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগানবিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরার নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই অরুর, তবে বাড়িটা বেশ পুরানো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেট। তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ। বছর 30 আগে বাড়ির নাম কিংবা গেটের চেহারার ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর এ বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটকে সর্বেসর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিক কুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কৃতিক কুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখের বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চপদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারের শুধু টাকাই আছে, পরিবার বলে কিছু নেই, আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখল। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট একটা ডাইনিং, 4 জনের মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এই বাড়িতে কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে অরু। পরনের সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি বানজারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরুর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমের দরজা আটকে কী করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তোর রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ। শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ দিয়ে বলে, সেটা নিজে গিয়েই বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেটর আর হেক্সাসল এর গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার। শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে।
মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকে ও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এইসব হসপিটালের ঝুট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের ওপর রাগ ছাড়বে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি হসপিটাল, হসপিটাল বাড়ি, এই করতে করতে নিজের খের নিজেই হারিয়েছে। আপা আমি গেলাম, আগামী 1 সপ্তাহ কোথাও যাব না, রান্না বান্না সব আমি করব, তবুও প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল। অনু কী বলবে সেটা বোধহয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? অরু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপা তুইও না। গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে, আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি, রাস্তার দুধারে লোহালক্কর, হলুদ মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো লাগে। মাথার উপর সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধ হয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিকশা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ আরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে, কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরে পড়াশোনার ইতি টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রাগচটা কখনোই ছিল না। গত 1 বছর ধরে এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড়, পিঠোপিঠি বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু। অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিকশা এসে পৌঁছলো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে বসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলবার সাহসও ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশনও এবছর শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, অরু শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকেই আঁকি। সেই আশায় সেগুড়ে বালি। পেছনে নীলিমার কাট কাট প্রতি উত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বলছিলি আমি কেন, রিকশালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভিতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আপার বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগে ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছু দিয়ে অরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছুই নেই। সান্ত্বনা না দিয়ে হয় উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু। খুব বেশি হলে হুম হা উত্তর দেয় শুধু। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত, তবুও এ কেমন ছেলে।
মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমা রাগ সংবরণ করতে না পেরেই বলে ফেলল, কেমন ভাই তোর? মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে। ওরু মেকি হাসলো। হুট করে নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরু আবারও হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছুও নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে ওরু কিছু বলতে যাবে, তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশন ওখানেই ইতি ঘটে। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরিঝিরি বাসন্তী হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবুও মাথার উপর চলছে সূর্যর তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনও যায়নি, তার আগেই সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তির্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে ওরও আর নীলিমাও ছিল। কী রে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করে নীলিমা। ওরও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। ওর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট। নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সবথেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরোরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে ওরুর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ। কীভাবেই বা থাকবে? ভার্সিটির জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্স এর জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু, তবুও আবার বকুনি ঝুঁকুনি খেয়ে মাসের মধ্যে 2-1টা বার পা রাখে ভার্সিটির চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাজারে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিয়ে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। আহা, এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে এসে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছেই আসলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বল তো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসিনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কারণ নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও, এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অরু সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। অরু চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশমাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে, ও কি আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে, তবুও থমথমে মুখে ছোট্ট করে অরু জবাব দেয়, ও। এটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দ বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্র নেতা হিসাবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় অরু দিবাস্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে একধানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। অরু চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে, সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামল। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে অরু নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে, অরোরা না?
নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে বলে, জি জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কী সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় অরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে অরু, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনেই অবাক যে মেয়েটা কাট কাট কথার জবাব দিতে চায় না সে কিনা ভিজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতে নীলিমা তেতিয়ে ওঠে, স্টুপিড একটা। এটাই শেষ সুযোগ ছিল, নিখিল ভাই নিজে এসেছিল। আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। অরু জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা ভন ভন করে ঘুরছে। গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটেই অরু বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা করে দে না তিথি। চলে যাবি মানে অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় অরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো। মাথাটা ঝাঁঝিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিকুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজাটা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমিরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটত এদের। তিনবেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরাম আয়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার দরুন তার ছেলেপেলেদের নিয়েও আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমিরি শেখ তেমন কিছুই বলতেন না। অনু ওরও একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সব কিছু এভাবেই চলছিল, কিন্তু আজমিরি হক একেবারে বিছানা সজ্জায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি বাড়ায়নি ওদের মামা। বরং দুদিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের দু বোনের কী হবে? আজ বা কাল এ বাড়ির ছোটো সাহেব ঠিকই ফিরবে। তখন তো দুই বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনিই পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। ওরও হলরুমের চারদিকে চোখ বুলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনও হসপিটালে। যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চিবাচ্ছে। রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। অরু সবটাই দেখল, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। দুটো সিঁড়ি মারাতেই পিছন থেকে ডাক পড়ল মামির, কী রে, দেখলি আমরা এখানে বসে আছি তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? অরু চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়? অরু পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে, আরাম আয়েশ যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় অরুণ নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবাচ্ছ ওটাও কিন্তু এবারই ছোট সাহেবের টাকা দিয়ে কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন,
হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জোর হলে 6 মাস। মামি, অনেক বেশি বেশি বলে ফেলছে এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি জুড়লেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরুণ। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করতে পারবে ভাবেনি অরুণ। ওর সামনের দিকে আরও একবার চোখ বোলালো কয়েকজোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্ত হলরুমে দাঁড়ালো না, সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, অসহায়ত্ব চারিদিক জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে অরুণ। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে অরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই অরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে, আরও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু অরুর সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছোচ্ছে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। অরু বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরল অরু। দেখল মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করছে লোকটা। অরু থ মেরে আছে, হাঁ না কিছুই বলছে না। কী করে বলবে, ও তো হাসিতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে বলল, এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই দিচ্ছি। ব্যাস, তখনই ছিল ভালো লাগার শুরু। অরু বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরছে যাওয়া বিকালে ক্যাম্পাসের এথায় সেথায় তাকে খুঁজে বেড়াতো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনও চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরও এও জানে না নিখিল তার নামটা জানলো কী করে। তবে নিখিলের বায়োডাটা সবই অরুর জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কিনা তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ পেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। বোকা ওরও তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে।